রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত বুধবার বিকেলে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। পৈশাচিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে। পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। জড়িত যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের 4 কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হায়রে বর্বরতা! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা। বিএনপির পতন কি অনিবার্য? এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে পাথর মেরে শেষ করে দেয়াটা? মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও এমন কাণ্ড ঘটিয়েছে এক বিএনপি নেতা। পুরান ঢাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় 2 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় পৃথক 2 মামলায় 2 জনকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। চাঁদা না দেয় একজন নিরীহ ব্যবসায়ীকে মিটফোর্ড হাসপাতালের সামনে যেইভাবে জনসম্মুখে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে বর্বরতার সাথে হত্যা করা হয়েছে, এটা আয়ামে জাহিলি যুগকেও হার মানাবে। কারণ আমরা শুনতাম যে আয়ামে জাহিলিয়াতের যুগে বহু বছর আগে এই ধরনের ঘটনা ঘটতো এবং একেবারে একজন জীবিত জ্যান্ত মানুষকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হতো। আর সেই ঘটনা আজকে আমাদের এই 25 সালে এসে আমাদের এই স্বাধীন বাংলাদেশে সেই আয়ামে জাহিলিয়া যুগের ঘটনা আজকে আমাদের স্বচক্ষে দেখতে হচ্ছে। এই ঘটনার মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়ী সোহাগের মৃত্যুই হয়নি, আমাদের নৈতিকতারও মৃত্যু হয়েছে। যে কারণেই কিন্তু এবার গোটা দেশে সর্বস্তরের মানুষ রাজপথে আবারও ঝাঁপিয়ে পড়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে। এবং সকলের দাবি একটাই, যে এই নিরীহ, এই নিরপরাধ সোহাগকে নৃশংসভাবে যারা হত্যা করেছে, এর সাথে যারা জড়িত, তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি, ফাঁসির শাস্তি প্রদান করা হয়। এবং ইতিমধ্যেই এই ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার সাথে যারাই জড়িত সেই সমস্ত বিএনপি নেতাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা দেখব যে এবার এই পাথর মেরে হত্যাকাণ্ডের সাথে যেই সমস্ত বিএনপি নেতারা জড়িত তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে যে কি শাস্তি দেওয়া হবে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন আমরা প্রথমে একটু দেখব যে নিহত পরিবারের সদস্যরা কি বলতেছে, কি তাদের অভিযোগ, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার বাবাটা আমার সাথে হাসি মুখে বিদায় দিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে আর আসতে পারেনি। কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে একটা মানুষকে কিভাবে মারে পাথর দিয়ে? আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। এটা হচ্ছে আমার বাবার একটা ব্যবসা, মানে অনেক দিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে, এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা, এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তো ওদের কেন দিব? সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায় না। হওয়ার কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল,
মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের এইভাবে মানুষের টর্চারিং করে না, এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারাও এভাবে করে না, এটা মানুষ এইভাবে ক্যাবে মারে। আমরা যেন বিচার পাই, সূক্ষ্ম বিচার পাই। এই ছেলেটা ওর মা নাই, বাপ নাই, ওই 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই এটা। আমার ভাই ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক করতেছে, হুমকি দিতেছে, দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব, হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায়। তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ের তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিটফুট 3 বার ঘেড়ে নেয়, ঘেড়ে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়েরে নির্মমভাবে হত্যা করছে। আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া যাতাম, বুকের উপরে অনেক অত্যাচার করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের যারা এমন নির্মমভাবে হত্যা করছে, আমার ভাই আমার ছোট ছোট 2টা ভাস্তি বাদে এতেম করছে, তারা যারা আমি হত্যার বিচার চাই, ফাঁসি চাই। বলো পাথর মারিয়ে মারছে মাথারে, ওরে বাবার ছায়া শোক করছে রে। প্রথমে মামলা হয়ে হচ্ছে যে বুধবার যখন এই ঘটনাটা ঘটে, আমরা সন্ধ্যার পরে এটা শুনতে পাওয়ার পরে আমরা রাত্রে 11:30টার দিকে রওনা দিই। তো 3:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাই, কোতোয়ালি থানায় পৌঁছাই। পৌঁছানোর পর তখনও মামলা মামলা হয়নি। তো আমার মা যে আমার মামার যে ভিকটিম মানে নিহত যে তার বড় বোন, তিনি বাদী হয়ে একটা মামলা করে। যে মামলাটা যখন লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখার পরে 17, 18, 19 এই 3 নাম্বার আসামি ঠিক ছিল। এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি, তুমি এটা পড়ো। তো আমাকে বলতেছে, একটা কলম দিছে হাতে, বলছে যে তুমি যখন যেখানে মানে গ্যাপ যেটা লাগবে, এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে, তুমি নিজে থেকে এখানে লিখবে, তারপর আমরা সেটা সংশোধন করব। তো আমি ওটা কি করছি, আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি। তো করার পরে আমি এটা পড়ার পরে তো এখানে বলছি, আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে, এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে, সেটা কেন লিখলেন না আপনারা, এখানে কেন উল্লেখ করলেন না? তো বলছে যে ঠিক আছে, আমরা আবার এটাকে আবার এটা করবো, মানে সংশোধন করার কথা বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন। তো এটা কি করছে, ওনারা আগেই ওটা সংশোধন করে রাখছিল, মানে ওনাদের নিজেদের মতো। তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো, যেহেতু বাদী সে, তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে, ওই 3টা আসামি মানে ওই যে 17, 18, 19 নাম্বার যে আসামি, প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল, দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে, এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে, এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি, তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে। এই জন্য আমার মা আজকে ঢাকায়, উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না। পরে আমার মা বাদী, উনি আজকে সকালে ঢাকায় চলে গেছে এই মামলার কারণে, যে অনেক ঝামেলা করতেছে ওনারা, যে আপনার 54 মামলা হয়ে, হ্যাঁ 54 নাকি মামলা হয়ে যাবে, আসামি ছাড়া পেয়ে যাবে, চালান করে দিবে, আসামি ছাড়া পেয়ে যাবে, এই বিভিন্ন রকমের কথা শুরু করছে। মানে তারা মূলত আমি জানি না কি জন্য বলতেছে। মামলাটা দায়ের করা হয়েছে কখন? এটা হয়েছে আপনার 4টার দিকে, মানে বুধবার ভোর 4টার দিকে।
হ্যাঁ, এটা টাইপিং করা হয়েছে এবং পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর 11:30টার সময় এই মানে কপিটা আমাকে দেওয়া হয়। আমি ওটা 11:30টার সময় আমার ফোনে এটা ক্যাপচার করি। ক্যাপচার করার পরে ওরা তারা 1 ঘন্টা টাইম নেয়, মানে ওনারা আমাদের সবাইকে বের করে দিচ্ছে, আমার মাকে একলা রাখছে তাদের রুমে। ওসি সাহেব যে মনিরুজ্জামান মনির, ওনার রুমে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, মানে ওনাদের বড় লেভেলের একজন ছিল, উনি আমার মাকে একলা রুমে রাখার পরে ওনারা আমার মাকে কি বলছে জানি না, কিন্তু আমার মা তো ভাবছে যে প্রথম তো আমি তো ওটা চেক করছি, আমার উপর ভরসা দিয়ে চেক করছি, আমিও তো ঠিকঠাক মতো চেক করছি। পরে বলছি যে হ্যাঁ এটা ঠিক আছে, শুধু এখানে অস্ত্রের নামটা লেখা হয় না, অস্ত্রের যে ঘটনাটা লেখা হয়নি। পরে বলছে আচ্ছা ওটা আমরা সংশোধন করে দিচ্ছি, কিন্তু ওনারা কিছুই সংশোধন করেনি, উল্টে তাদের নিজেদের মতো বক্তব্য দিয়ে ওইটা তারা আমার মায়ের হাত থেকে সিগনেচার রাখছে। আমি এই যে মারা গেছে সোহাগের মামা এখন আমি বলতে চাই যে ওরা যারা মারছে, ওর তো আসলে অরিজিনালি কোনো থাকার কোনো ইচ্ছা ছিল না, আর বাবার কোনো বাড়িঘর নাই, ও ছোটো থেকে আমার এখানেই থাকতো, আমরা পালতাম। আর মা কিছুদিন মানে 4-5 বছর আগে আর মা মারা গেছে। হ্যাঁ, আর মা মারা যাওয়ার পর আমরা এখানে দাফন দিছি। ও আর কি বলছিল এক সময় যে আমি মারা গেলে আমার লাশটা এখানে রাখেন। যাই হোক, ঢাকায় ব্যবসা করতো, ঢাকা ব্যবসা করার বাণিজ্য করার ক্ষেত্রে এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, এই ঘটনায় তো মারা গেছে, আর মারিয়া লাইছে, ওরা নির্মমভাবে হত্যা করছে, এভাবে পাথর ছুঁড়ে মারছে, মারিয়ে ফেলানোর পর এখন আমি চাচ্ছি যে ওই দ্রুতভাবে যে বিচারটা হওয়ার উচিত, মানে যেভাবে শাস্তিটা দেওয়া উচিত সেভাবে শাস্তিটা হোক, বিচারটা হোক। আর এই থাকার মতো আর যে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা থাকার মতো, হ্যাঁ, একটু মাথা গোজার মতো ঠাই আমরা চাচ্ছি। আমার দাবি একটাই, আমার বাবাকে যেভাবে হত্যা করছে, আমি হত্যাকারীদের ফাঁসি চাই। এর পিছনে অনেক মানুষের হাত আছে, 23 জন মানুষের যেভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুর জন্য চাই ফাঁসি, একটাই জিনিস চাই, শুধু ফাঁসি। আইনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে যারা আমার বাবাকে হত্যা করছে তাদের যদি ফাঁসি দেয়। এই যে মর্মান্তিক নিহতের কথা আপনারা দেখেছেন, আসলে যেটা ভাষায় বর্ণনা করার মতো কোনো কিছু নেই। আরও মর্মান্তিক হচ্ছে এই লোকের নিজস্ব কোনো বাড়িঘর নেই, উনি নানা বাড়িতে থাকতেন। যে নিহত হয়েছেন তার একটা ছেলে একটা মেয়ে এখন কোথায় আশ্রয় নেবে? ছোট্ট ব্যবসা করতেন, মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছিলেন। তো আমরা এই ঘটনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি দাবি করছে, এবং এই শাস্তিগুলো প্রকাশ্য হওয়া উচিত রাস্তায় সবার সামনে, যেন মানুষ এদের শিক্ষা নেয়। বরগুনার আগে তোফাজ্জল নিহত হয়েছে, একটার পর একটা নিহত হয়েই যাচ্ছে। আমরা একদিন মিছিল মিটিং করে শেষ হয়ে যাই, কিন্তু এদের বিচারের আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ভুক্তভোগী প্রত্যেককে, এবং যে দল সাথে যুক্ত সে দলের আমরা বিচার চাই, দলেরও কঠিন বিচার চাই। যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে, তাহলে যে দলই করেছে সেই দল নিষিদ্ধ চাই বাংলাদেশে আমরা। আর চাঁদাবাজি বন্ধ চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মিছিল, আজকে বিক্ষোভ মিছিল রয়েছে, আমরা এর বিরুদ্ধে বিচার হওয়ার আগ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা চাই যে এই পরিবারটির মাথা গোঁজা জানার ব্যবস্থা হয়, আমরা সেই চেষ্টা করছি। আমি জেলা প্রশাসক মহোদয় সহ সবাইকে বলবো জানাবো যে এই পরিবারটির জন্য একটা আশ্রয়ের জায়গা, 2টা ছেলে একটা মেয়ে এতিম হয়েছে, ওদের থাকার মতো কোনো জায়গা নেই, ওদের যেন একটু থাকার মতো মাথা গোঁজার মতো ঠাই করে দেয়। যারা বরগুনা সচ্ছল তারা যেন সেই কাজটা সবাই করে। আল্লাহ তৌফিক দান করুন। এই নিরীহ নিরপরাধ সোহাগ, তাকে অনেক দিন ধরে মূলত চাঁদা দেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু সে কোনোভাবে তাদের চাঁদাবাজদের যেই দাবি সেই দাবি অনুপাতে এই সোহাগ সে চাঁদা প্রদান করেনি, যে কারণে মূলত সর্বশেষ এই বুধবার সেই চাঁদাবাজরা তারা প্রকাশ্যে এই সোহাগকে মেরে ফেলেছে, পাথর মেরে, ইট মেরে, আঘাত করে। এবং এ ভিডিও গোটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে, এবং যে কারণে এদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। তো এই চাঁদাবাজরা মূলত চেয়েছিল যে এই সোহাগকে হত্যা করে এরপরে গোটা দেশের মধ্যে একটা ভয় সৃষ্টি করবে যে চাঁদা তাদেরকে দিতেই হবে, চাঁদা তাদেরকে দিতেই হবে। যদি চাঁদা এদেশের মানুষ তাদেরকে না দেয় তাহলে তারা এদেশের মানুষকে এরকমভাবে বর্বরতমভাবে হত্যা করবে। কিন্তু এদেশের মানুষ বিগত 16 বছর ধরে বসা ফ্যাসিস্ট সরকারকে এ দেশ ছাড়া করতে বাধ্য করছে, এ দেশ ছাড়া হতে বাধ্য করছে, এবং তাদেরকে এখন কিছুদিন পরে হয়তোবা ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিকেই অগ্রসর হচ্ছে। অথচ এই সাধারণ চাঁদাবাজদের
তাদের ভয়ে এদেশের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, এটা কিছুতেই আশা করা যায় না। সুতরাং এদেশের মানুষ এখন নতুন করে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সকলের দাবি একটাই যে এদেশকে সম্পূর্ণভাবে চাঁদাবাজ মুক্ত করতে হবে, দখলবাজ মুক্ত করতে হবে। এদেশের মানুষ নিরাপদের সাথে স্বাধীনভাবে যেন বসবাস করতে পারে, জীবন উদযাপন করতে পারে। সেই জন্য মূলত এদেশের মানুষ এখন নতুন করে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এবং এই যে আজকে ব্যবসায়ী সোহাগকে কিন্তু প্রকাশ্যে জনসম্মুখে তার উপর পাথর মেরে নৃশংসভাবে তাকে হত্যা করছে। এখন এই যে হত্যাকারী যে, তার তো বিচার নিশ্চিতভাবে তার ফাঁসি হবে অথবা আজীবন মৃত্যুদণ্ড হবে। এখন তার এই যে শাস্তিটা, এটা যদি দ্রুততম সময়ের মধ্যে প্রদান করে কার্যকর করা যেত এবং যদি সেটা প্রকাশ্যে করা যেত জনসম্মুখে, কারণ এই সোহাগকে জনসম্মুখেই মারা হয়েছে, প্রকাশ্যে মারা হয়েছে। সুতরাং তার আসামি যে মূলত হত্যাকারী, তাকেও যদি প্রকাশ্যে বিচার করা হতো, তাহলে কিন্তু মোটামুটি অপরাধীরা এর থেকে একটা শিক্ষা পেয়ে যেত, অপরাধীদের মধ্যেও একটা ভয় চলে আসতো যে না, যত অপকর্মই করি না কেন তার একটা লিমিট থাকতে হবে, বর্বরতাকে হার মেনে নেওয়া যাবে না, নৃশংসতাকে হার মানিয়ে ফেলানো যাবে না, এমন ধরনের অন্যায় অপকর্ম আমাদের ভবিষ্যতে আর করা যাবে না। সুতরাং পরিশেষে এটাই বলবো যে এই ধরনের যারা পাপী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত শাস্তি প্রদান করা হয়, উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। আপনি এই কথার সাথে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।